আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগত। এবং আমাদের আজকের পর্বে যেমনটা বলেছিলাম যে মঙ্গলবারগুলোতে আমরা কবিতা নিয়ে কথা বলবো, তাই আজকেও কথা বলবো কবিতার বই নিয়ে। এবং আমাদের দেশের কোনো কবিতা না, কথা বলবো আজকে স্প্যানিশ কবিতা নিয়ে। তবে সেই কবিতার কথা বলার আগে একটা অ্যানাউন্সমেন্ট আরেকবার একটু বলে রাখি। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে ডিসেম্বরের শেষ যে কয়দিন আছে, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে শুরু করে বিজয়ের মাসে আমরা বিজয় দিবসের আনন্দ নিয়ে কিভাবে আরো বেশি বই পড়া শুরু করতে পারি, সেই জন্য আমি একটি ছোট্ট ইনিশিয়েটিভ লঞ্চ করেছি। 16 তারিখ থেকে 31 তারিখ অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা যতগুলো বই পড়ব, অর্থাৎ যতগুলো বই আমাদের পড়ে শেষ হবে, সেটা হতে পারে যে আমি আগে হয়তো শুরু করেছি, এর মাঝে আমি পড়ে শেষ করছি, এ ধরনের যে বইগুলো রয়েছে আমরা শেষ হলে একটা করে পোস্ট আমাদের যে গ্রুপটা রয়েছে বুকস উইথ নাহিয়ান, সেই গ্রুপে পোস্ট করব। এবং সেখান থেকে আমরা হয়তো চেষ্টা করব যে আমাদের এই বছরে যতগুলো বই পড়ার কথা ছিল তার কতটুকু আমরা আসলে পড়তে পারলাম, বা যদি এখনো না পেরে থাকি, কিংবা যদি অনেকে এমন হয়ে থাকে যে একটা বইও এখনো পড়া হয়নি, তারা যেন এই উদ্যোগটার সাথে মিলিয়ে বই পড়ে ফেলতে পারি এবং অন্যরা কি বই পড়ছে সেগুলো সম্পর্কে জানতে পারি। তাই এই উদ্যোগ। এবং অন্তত একটি বইও যারা এই সময়টার মাঝে শেষ করবেন তাদের সবাইকে নিয়ে আমরা হয়তো জানুয়ারি মাসে একটা ভার্চুয়াল আড্ডার আয়োজন করতে পারি, এবং সেখানে হয়তো আমরা সারা বছর কি পড়েছি কিংবা এই সময়টায় কি পড়েছি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এবং আমার ক্ষুদ্র অ্যাটেম্পট থেকে হয়তো প্রথম 3জন, অর্থাৎ যে 3জন এই 16 দিনের মাঝে সবচেয়ে বেশি বই পড়তে পারবেন, তাদের জন্য হয়তো ছোট্ট একটা করে ক্ষুদ্র একটা বই উপহার হিসেবে থাকবে, যেটা খুবই গৌণ একটা বিষয়। আমার কাছে মনে হয় যে আমরা একসাথে মিলে যে অনেকগুলো বই পড়বো এবং একজন আরেকজনের সাথে গ্রুপের পোস্টে কমেন্টে কথা বলবো, অনেকগুলো বই সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আলোচনা করব, এটা আমার কাছে মনে হয় যে একটা এক্সাইটিং ব্যাপার হতে পারে আমাদের পাঠকদের জন্য। কারণ যারা মনের আনন্দ নিয়ে পড়ে, আমি জানি যে বই নিয়ে কথা বলতেও হয়তো তাদের আমার মতোই ভালো লাগে, অন্তত বলতে না চাইলেও শুনতে অবশ্যই ভালো লাগে। সো আমিও যেমন অনেক সময় শুনতে বেশি পছন্দ করি। তো যেটাই হোক, সো আমার মনে হয় যে আপনারা সবাই এই যে ইনিশিয়েটিভটা রয়েছে এখানে অংশ নেবেন। আপনারা যে বইগুলো পড়ছেন, পড়া শেষ হলে একটা করে পোস্ট দিবেন। ফরম্যাটগুলো আমি অলরেডি পোস্টে দিয়ে দিয়েছি। এবং আমার আরেকটা উদ্দেশ্য থাকবে যে যারা এখন পর্যন্ত একটা বইও পড়ে শেষ করেনি, বিশেষ করে তারা যেন এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে। কারণ আমি একটি জরিপ করেছিলাম এবং দেখা গিয়েছে সেই জরিপে যে আমার 21% বন্ধুরা এখনো পর্যন্ত এই বছর 2020 সালে একটা বইও পড়ে শেষ করতে পারেননি। তো মূলত তাদের জন্য এই ইনিশিয়েটিভটা, যে আমি চাচ্ছি যে কিভাবে আরো বেশি মানুষ আমরা বই পড়ায় আসতে পারি। যারা পড়ি তারা অনেক পড়ি, সেগুলো তো আছেই, কিন্তু যারা একেবারেই পড়ি না তারাও যেন কিভাবে আমরা পড়তে পারি। সো আপনার যদি এরকম কোনো পরিচিত বন্ধু থেকে থাকে যারা একটা বই শুরু করেছেন কিন্তু এখনো শেষ হয়নি, তাদেরকে অবশ্যই এই ইনিশিয়েটিভটার কথা বলতে পারেন। আপনার বন্ধুদের মাঝেও জরিপ করে দেখতে পারেন যে কারা আছেন যারা এখনো একটা বইও পড়েননি। এই প্রতিযোগিতায় ওনাদের অংশগ্রহণ হয়তো করা লাগবে না, বাট আমি খুবই খুশি হব যদি আমরা সবাই অন্তত একটা করে বই এই পুরো বছরে পড়ে শেষ করতে পারি। তো চলে যাওয়া যাক আমাদের আজকের মূল পর্বে, যেখানে আমি কবিতা নিয়ে খুব ছোট্ট করে কিছু কথা বলবো। আমার পছন্দের একটা কবিতার বই, অন্য দেশের কবিতা, ছবির দেশের কবিতার দেশে। এই বইটি পড়তে যেয়ে সুনীলের এই বইটির ব্যাপারে জানি এবং পরবর্তীতে বইটি সংগ্রহ করি। এখানে বিভিন্ন দেশের, বিভিন্ন জায়গার, বিভিন্ন কনটেক্সটের কবিদের অনেকগুলো কবিতা রয়েছে এবং প্রত্যেকজন কবির সম্পর্কে কিছুটা বিস্তারিত, কিছুটা একটা দুইটা করে কবিতা দেয়া রয়েছে। এখানে আমার পরিচিত আরেকজন শিক্ষিকা রয়েছেন, উনি স্প্যানিশ। তো ওনার সাথে বিভিন্ন সময়ে লোরকাকে নিয়ে কথা হয়েছিল। সো ফেদেরিকো গার্থিয়া লোরকাকে নিয়েও এখানে স্প্যানিশ যে কবিদের লিস্ট রয়েছে সেই জায়গাটায় রয়েছে অনেকগুলো কথা এবং তথ্য এবং ওনার দুই একটা কবিতা। সো সেখান থেকে আমি প্রথম ফেদেরিকো গার্থিয়া লোরকা সম্পর্কে জানতে পারি এবং ওনার যে বর্ণনা, অর্থাৎ ওনার জীবন সম্পর্কে জেনে আমার কাছে বেশ আগ্রহ জন্মে যে ওনার সম্পর্কে যদি আরেকটু জানতে পারি। পাশাপাশি আমার স্প্যানিশ যে পরিচিত শিক্ষিকা রয়েছেন ওনার কাছ থেকে আমি লোরকার জীবন সম্পর্কে আরো অনেক কিছু জানি এবং আমাকে আরো বেশি আকর্ষণ করে। সো সেখান থেকে কিভাবে আমি লোরকার একটি বই কিনলাম এবং ওই বইটিতে আসলে কি জানতে পারলাম সেটি নিয়ে ছোট্ট করে 2 মিনিটে কথা বলার চেষ্টা করব। এখানে ছোট্ট করে ফেদেরিকো গার্থিয়া লোরকার যে জীবনী রয়েছে সেটা বলি। একদিন সকালবেলা, তখনও ভালো করে ঘুম ভাঙেনি, একদল ফ্যাসিস্ট সৈনিক এসে লোরকাকে ডাকলো এবং বাইরে নিয়ে গিয়ে অল্পক্ষণের মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হলো। তখন লোরকার বয়স মাত্র 37।
এবং এইভাবে স্প্যানিশ ভাষায় সবচেয়ে উল্লেখযোগ্য কবি এবং আধুনিক পৃথিবীর একজন বিশিষ্ট কবির মৃত্যু হয়। তখন 1936 সাল। স্পেনে গৃহযুদ্ধ ঘনিয়ে এসেছে। বহু কবি স্পেন থেকে পালিয়ে যান সে সময়। লোরকার মৃত্যুর কারণ সম্পর্কে এখন অনেকে বলেন যে ফ্যাসিস্ট বাহিনীর কোনো সৈনিক ব্যক্তিগত শত্রুতা থেকেই লোরকাকে খুন করে। লোরকার জন্ম 1899 সালে। উনি ভালো ছাত্র ছিলেন। কবিতা, নাটক এবং ছবি আঁকার প্রতিভার পরিচয় পাওয়া যেত তার কৈশোরে। ছাত্রাবস্থার শেষে নাটক লেখা ও পরিচালনা করা ছিল তার নেশা ও জীবিকা। একসময় সালভাদোর দালির সঙ্গে পরিচয়ের সূত্রে সাররিয়ালিজমের প্রভাবে পড়েন, কিন্তু গ্রাম্য গাথা, স্পেনের উপকথা এবং জিপসিদের জীবন ও চরিত্র নিয়ে লেখাগুলোই তার শ্রেষ্ঠ লেখা। বিশেষত জিপসিদেরকে নিয়ে তার লেখাগুলো তাকে অমর করে রেখেছে। লোরকার এই শেষোক্ত কারণে যে খ্যাতি, সেটি তার নিজের অবশ্য বেশি একটা পছন্দ ছিল না। একবার এক বন্ধুকে দুঃখ করে ছেলে মানুষের মতো লিখেছিলেন, জিপসি নিয়ে লিখি বলে লোকে ভাবে আমার বুঝি শিক্ষা দীক্ষা কিছুই নেই, আমি যেন একটা গ্রাম্য কবি, কিন্তু আমি তো মোটেই তা নই। অনুদিত কবিতাটি জিপসিদের জন্য লেখা কবিতাগুলোর মাঝে বিখ্যাত। সেই জন্য লোরকার অনেক দুঃখ ছিল, কারণ অনেকে এই কবিতাটির আদিম সৌন্দর্য বুঝতে পারেনি। এই ছিল লোরকাকে নিয়ে যে ছোট্ট জীবনী, যেটা আমি অন্য দেশের কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের সংকলিত এবং অনুদিত সেখান থেকে পেয়েছিলাম। এরপর আমি বিস্তারিতভাবে লোরকার এই কবিতার বইটি খুঁজে পাই এবং এই বইটির নাম লোরকার কবিতা। বইটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এবং অমিতাভ দাশগুপ্ত। এখানে লোরকার একটি বিস্তারিত জীবনীর মতো রয়েছে। ঠিক বিস্তারিত জীবনী আমি বলবো না, আপনারা যদি দেখেন 2-3 পাতা রয়েছে। কিছুটা তো আমি বলেই ফেললাম, তাও যদি আরেকটু পড়ার চেষ্টা করি। স্পেনের গ্রানাদায় এক উর্বর উপত্যকায় 1898 সালে জন্মেছিলেন ফেদেরিকো গার্থিয়া লোরকা। ফ্যাসিস্ট ফ্রাঙ্কোর ভাড়াটে গুন্ডারা স্পেনের সেরা কবি ও নাট্যকারকে 1936 জুলাই ঠান্ডা মাথায় খুন করে তার লাশ গায়েব করে ফেলে। দুনিয়া থেকে এভাবেই লোপাট হয়ে যান অসম্ভব রূপবান তরুণ লোরকা। এই কথা কি তিনি আগেই জানতে পেরেছিলেন? এহেন ঘটনার সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যায় মৃত্যুর কয়েক বছর আগে লেখা তার কবিতার কয়েকটি পংক্তি। আমি বুঝতে পারছি খুন করা হয়েছে আমাকে। তারা কাফে, কবরখানা আর গির্জাগুলো তন্ন তন্ন করে খুঁজেছে। তারা সমস্ত পিপে আর কাবার্ডগুলো তছনছ করেছে। 3টে কঙ্কালকে লুট করে খুলে নিয়ে গিয়েছে সোনার দাঁত। তারা আমাকে খুঁজে পায়নি। কখনোই কি পায়নি তারা? না, কখনোই নয়। এরকমই বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে লোরকার জীবন এগিয়ে গিয়েছে এবং উনি বেশ ধনঢ্য পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু তারপরেও শেষকালে তাকে এরকম একটা পরিণতি বরণ করতে হয়। আপনারা যদি লোরকা সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হন, আমার মনে হয় যে এই বইটি পড়তে পারেন, লোরকার কবিতা, যেটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এবং অমিতাভ দাশগুপ্ত। উনি একজন স্প্যানিশ কবি, যেমনটা আগেও বলেছি। শেষ করার আগে একটি কবিতা পড়ে শেষ করি। কবিতার নাম নতুন গান। বিকেল জানিয়ে যায় একটা নিরেট ছায়া চাই। চাঁদ বলে উজ্জ্বল জ্যোতিষ্ক যদি না পেলাম জন্মই বৃথা। আচ্ছদ স্ফটিক নদী অধরের জন্য পিপাসায়। দীর্ঘশ্বাস কই দীর্ঘশ্বাস হাহাকার বয়ে যায় হাওয়া। এ জন্মে আমিও কিছু চাই, গন্ধ চাই, হাসি চাই। গানের মতন গান দিয়ে দূরে চলে যেতে চাই। চাঁদ নেই কঠিন পাথুরে রাত সেইখানে আসে। পদ্মফুল ফোটে না কোথাও। নির্বাণ আগুন যেন প্রণয়ের নির্বাণ বিলাপ। এমন একটি গান দিয়ে যেতে চাই। কালের নিথর জলে ছুঁড়বে পাথর, হাসিতে ভরসা দেবে। ছোড়াগুলো জুড়বে আবার, উজ্জ্বল প্রমেয় সেই গান। ভাবনায় মহান বীতমন্যু আর উদ্ভট ও স্বপ্নবিহীন এমন একটি গান দিয়ে যেতে চাই। হাসির ভেতরে বহে আনে না যা নির্জনের কম্পিত আবেগ। একদল অন্ধ পরাবাত যেভাবে তর্পণ করে নিজেদের অজ্ঞতার অমেয় আধারে। বাতাসের আত্মাকে নাড়িয়ে যেতে চাই বস্তুর অন্তরে। অবশেষে ঈশ্বরের হৃদয়ে পৌঁছে অপার খুশির কেন্দ্রে অমল বিশ্রাম পাওয়া চায়। এমন একটি গান দিয়ে দূরে চলে যেতে চাই।
সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।